গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। আমি কালকে না ভিডিও করেছি না লাইভ করেছি। কেন করিনি? আমি জানি তোমরা আমাকে প্রচণ্ড পরিমাণে খুঁজেছো এবং আমাকে কমিউনিটিতে লিখেছো, ভিডিওর কমেন্ট বক্সে লিখেছো। আমি কিন্তু দেখেছি। তারপরেও আমি কেন আসিনি বা কোনো কিছু কেন কমিউনিটি পোস্ট দিইনি, কমিউনিটি পোস্ট লেখাটা আমার কাছে এখন একটু অ্যালার্জির ব্যাপার হয়েছে। আর আসিনি, ইয়ে করিনি, কারণ আমি দেখতে চাইছিলাম যে আমি স্টপ হওয়ার পর কি সত্যি সব স্টপ হবে। আমি কিছু বলবো না, তারপরেও কি মানুষ বলা বন্ধ করবে? একটা দিন ভিডিও না দেয়া মানে কতটা লস হতে পারে সেটা তোমরা সবাই জানো। যারা ভিডিও করে তারা জানে, যারা ভিডিও দেখে তারাও জানে যে মোটামুটি একটা দিন ভিডিও না দিলে কি হতে পারে। তবুও আমি ভিডিও দিইনি। এই যে অনেকে বলে না, ফোন কলটা কন্টেন্ট, মেসেঞ্জারটা কন্টেন্ট, ভয়েস কল কন্টেন্ট। আমার কাছে কোনোটাই কন্টেন্ট নাই। আমার কাছে যেটা কন্টেন্ট আমি মনে করব সেটাই আমার কাছে কন্টেন্ট। তবে আরেকটা কথা আমি বলবো, সোমা ধরিত্রীকে বলবো, এখন আমি নাম নিয়েই বলবো সোমা ধরিত্রীকে। দেখ সোমা ধরিত্রী, আমরা এখানে কেউ কারোর শত্রু না, বিশ্বাস কর, আমরা কেউ কারোর শত্রু না। হ্যাঁ, আমাদেরকে অনেক সময় অনেকে কটু কথা বলে, তখন আমরা তার বিরুদ্ধে নেমে পড়ি। এবং কিছু জায়গায় আছে কেউ এমনভাবে আমাদেরকে অ্যাটাক করে বা এমনভাবে আমাদেরকে কটু কথাগুলো বলে, ব্ল্যাকমেল করে, সেখানটায় তার এগেনস্টে আমাদেরকে পুরোদমেই নামতে হয়। কারণ যখন কেউ সীমা রাখে না তখন আমরা সব সীমা ছাড়িয়ে যাই। এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসেবে সোমা ধরিত্রী খুব ভালো করে জানে, আমিও খুব ভালো করে জানি যে কখন আমাদেরকে সীমা ছাড়িয়ে যেতে হবে আর কোন সময় আমাদেরকে সীমানার ভেতরে থাকতে হবে। সোমা ধরিত্রী, সত্যি বলছি, আমি ওদেরকে ভালোবাসি। এবং কীরকম ভালোবাসাটা কীরকম, আমি চাই ওরাও যেন আবার না কোনো প্রবলেমে পড়ে, আবার এই কন্টেন্ট, সাবস্ক্রাইবার, এগুলোর জন্যে এমন একটা দিন যেন না আসে যে ওদের সাবস্ক্রাইবারগুলোই থেকে গেল আর মানুষগুলো ওদের ওয়াচ করছে না, সেটা যেন না হয়। দেখ, তোরা কিন্তু একটা উপার্জনের জায়গা এটা, তোরা ভালো কিছু দেখাবি, ভালো কিছু কন্ট্রোভার্সি কেন করব না? আমরা কন্ট্রোভার্সি করব, লড়াই করব, চুলোচুলি করব, মারামারি করব, সব করব, কিন্তু নিজের অস্তিত্বকে হারিয়ে নয়। আজকে চ্যানেলগুলোর মধ্যে এই যে তোরা কম কষ্ট করে এই সাবস্ক্রাইবারগুলোকে নিয়ে আসিস নি, সেই সাবস্ক্রাইবারগুলো ধর তোদেরকে ছেড়ে চলে গেল। আমি একটা কথা বলছি, ধরো তোরা কষ্ট করে অনেক অনেক লড়াই করে আজকে এই সাবস্ক্রাইবারগুলো এনেছিস, কি রাতের পর রাত লাইভ করেছিস, লাইভের মধ্যে কন্টিনিউ কথা বলতে হয়। 2 ঘন্টা 3 ঘন্টা যদি লাইভ করে, সেই 2-3 ঘন্টায় কিন্তু কথা বলতে হয়। ভিডিওতে যে আমি করলাম 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, সেটাকে স্টপ করে দিয়ে এবার এডিট করে আমি ছেড়ে দিলাম। এটাতে রেভিনিউও আসে এবং মানুষ দেখে, কিন্তু লাইভটা কন্টিনিউ চালিয়ে রাখতে হয়। লাইভে যেভাবে মানুষ হচ্ছে ইয়ে করি সেভাবে কিন্তু রেভিনিউ আসে না, কিন্তু তবুও আমরা লাইভটাকে মানুষের ভালোবাসার জন্য কন্টিনিউ করে রাখি এবং কথা বলি। তাই সেই জন্যে এই যে সাবস্ক্রাইবারগুলো কিন্তু আমরা অনেক কষ্ট করেই উপার্জন করি, তাই সেই সাবস্ক্রাইবারগুলো ধর থেকে গেল, সাবস্ক্রাইবার হলো, অথচ ভিডিওগুলো কেউ আমাদের ওয়াচ করলো না। তোদের প্রতি মানুষের ভালোবাসাটা কোথাও না কোথাও হারিয়ে গেল, কোথাও না কোথাও তোদের প্রতি মানুষের মনে রাগ জন্মালো। কারণ এখানে আপাতত যাদেরকে নিয়ে তোরা ভিডিও করিস তারা তোদের শত্রু না, তারা তোদের শত্রু না। আমি এটা বলছি মানে এই নয় যে হ্যাঁ সীমাদি তুমি আগে আমার এগেনস্টে নামছো, না, আমি তোদের খারাপ চাইছি না বলে আমি বলছি। আমি খারাপ চাইছি না, কারণ খারাপ বলতে আমি কি তোকে শাস্তি দেব, তোর নামে কেস করব না, এইসবের মধ্যে তো আমরা যাবই না। কারণ একটা জিনিস আমি এখানে বুঝে গেছি, এই কেস খেলাটা এবার বন্ধ করার দরকার। কারণ তুই কিছু বলবি আমি কেস দেবো, আমি কিছু বলবো তুই কেস দিবি, তাহলে কেউ কিছু কখন যখন বলা বন্ধ হয়ে যাবে তখন ভাববি ওই ওয়াইটির ক্যামেরাটাও বন্ধ হয়ে যাবে, তখন আর কেউ কিছু কাউকে বলবেই না। আর কিছু না বললে মানুষ শুনবে কি? কালকে মামনের মনের কথার ভিডিওটা আমি দেখেছিলাম না, আমাকে সকালবেলায় আমার মেসেঞ্জারে সেন্ড করে এবং হাউ মাউ করে কাঁদছে যে আমাকে ভিডিওটা সেন্ড করেছে, সে অঝরে কান্না, অঝরে কান্না। কারণ তখনও আমি মামনের মনের কথার ভিডিওটা দেখিনি। এবার ভিডিওটা আমি তারপরে চালিয়ে দেখলাম, সত্যি
খুব 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 খারাপ লাগছিল, খুব খারাপ লাগছিল। আজকে এই মানুষগুলোকে নিয়েই কিন্তু আমরা এই লড়াইয়ের ময়দানে নেমেছিলাম। তাহলে অন্তপক্ষে আমি বলছি সোমা-ধরিত্রীর সঙ্গে আমার মনোমালিন্য হলেও না, আমি সোমাকে বা ধরিত্রীকে কিচ্ছু বলবো না। কেন বলবো না? একবার আমি ধরিত্রীকে হারিয়ে বুঝেছি যে সত্যি ভালোবাসার মানুষ যখন মানে বিপরীত মুখ নেয়, কষ্ট হয়, খারাপ লাগে। তাই আমি ওকে কিছু বলবো না, আমি ধরিত্রীকে কিছু বলবো না, আমি সোমাকে কিছু বলবো না, ওরা আমার এগেনস্টে নামালেও আমি কিছু বলবো না। কিন্তু তোরা এইভাবে বলিস না, একটা মা তো, তোরাও তো মা, বলিস না। দেখ এবার বলতে পারিস, এবার অনেকে বলতে পারে তাহলে আমরা অন্য কাউকে বলেছি কেন, তাকে বলেছি কেন নিশ্চয়ই জানো। তাকে আমরা এই দুর্বল জায়গাটার জন্য তাকে আমরা প্রচুর সাপোর্ট করেছিলাম, প্রচুর। এমন এমন সাপোর্ট করেছিলাম, আমি ওকে সাপোর্ট করতে গিয়ে, ওর পাশে দাঁড়াতে গিয়ে আমি কেস খেয়েছি, সেটাও তোমরা জানো। এবং সেই কেসটার জন্য ওরা আমাকে আটকে রেখে, আমাকে বলতে বারণ করে সেই বিষয় নিয়েও ও ভিডিও করেছে, যেখানে পরে বুঝলাম সত্যি ওর ভেতরে না আছে মায়া, না আছে মমতা, না আছে মনুষ্যত্ব। ও যে একটা পোষ্যকে নিয়ে এসেছে, সে পোষ্যটাকেও 3-4বার প্ল্যানিং করেছে বের করে দেওয়ার জন্যে। ও যে কন্ট্রোভার্সি করে পারিবারিক বিষয় নিয়ে, ওর শ্বশুর শাশুড়ির পাতে ভাত দেয় না। ও পরকীয়ার পক্ষে হয়ে ভিডিও করে, ও পরকীয়ার পক্ষে হয়ে ভিডিও করে, কিন্তু প্রত্যেকটা ব্লগারকে তার সতীত্ব নিয়ে ও জিজ্ঞাসা চিহ্ন বসায়। ওর এর সাথে লাইন আছে, ওর সাথে লাইন আছে, ওর দেওরের সাথে আছে, ওর ভাসুরের সাথে আছে, ওর কাকা শ্বশুরের সাথে আছে, ওর এর সাথে আছে, এগুলো করে। সেই কারণে ও বাচ্চাদের উপরে লরি চালিয়ে দেয়। লরি শুধু চালিয়ে শেষ ক্ষান্ত দেয় না, তারপর এক একটা নারী বুড়ি এক এক দিকে পড়ে থাকবে, সেগুলো সে বাচ্চার মা চিনতে পারবে না কোন বাচ্চার কোনটা চেহারা। ও এতটা হিংস্রতার সাথে যখন ময়দানে নামে, তখন ওকেও আমরা আটকাতে অবশ্যই বলেছি। কিন্তু সেই বলাটাও কি আমাদের ঠিক হয়েছে? না, সেই বলাটাও আমাদের ঠিক হয়নি। কারণ ওর বলাটাও যেমন ঠিক হয়নি, আমাদের বলাটাও ঠিক হয়নি। তবুও বলেছি, কারণ ওকেও থামাতে গেলে বলতে হয়েছে। কিন্তু মামনের মনের কথা তো এমন কিছু বলছিল না, না এমন কিছু বলেনি, বা এমন কিছু ইয়ে করেনি যে ওর এই মানে বাচ্চাহীনতাটা নিয়ে কন্ট্রোভার্সি করা। আর একটা জিনিস সত্যিকারের আমরা এখন সব বুঝতে পারি, সব জানি, সবাই সবটা যখন জানে, সেই জায়গায় খুব খারাপ লাগে যখন বারবার বলে যে এই ভিডিওটা তোদেরকে দিয়ে করানো হয়েছে, এই ভিডিওটা তোদেরকে দিয়ে করাচ্ছে, বা কেন তোরা, কারণ তোদের সাথে তো কোনো ঝামেলা বা কারোর সাথে কোনো লাগেনি। সেই জায়গায় হ্যাঁ তোরা বল না, অবশ্যই কাউকে, আমাকে বল, আমাকে যেটা নিয়ে খুশি বলবি বল, কিন্তু একটা লিমিট, আমি বলছি একটা লিমিট, যাতে আবারও কোনো সময় আমরা এক জায়গায় যদি হই, সেই সময় যেন আমাদের কথা বলতে, দেখা করতে, একে অপরের হাত ধরতে কষ্ট না হয়। তাই লিমিট, একটা লিমিট রাখা সবসময় দরকার। লিমিটের বাইরে বেরিয়ে গেলে তাকে বলবি যাকে আর মানে সত্যিকারেরই মনে হবে যে না, আর কোনো দিনই হয়তো এর সঙ্গে আমি আর সম্পর্কে মানে ইয়েতে অ্যাটাচে আসবই না। বলা যায় না, এই মামুনের মনের কথাকে তো আমরা কোনো দিন না কোনো দিন কাজে লাগতে পারে, কোনো না কোনো বিপদের মধ্যে লাগতে পারে, লাগেনি তো তা না। অনেক এমন ভিডিও ছিল যেগুলো আমি করিনি, কিন্তু মামুনের মনের কথা করেছে। অনেক লড়াই, আমাদের মাঠের ময়দানে নামলে আমরা ছোট ছোট সৈনিককেও তার প্রাপ্য সম্মান দিয়েছি। কারণ অনেক জায়গায় আছে, অনেক কথা আমি বলিনি, অনেককে নিয়ে আমি ভিডিও নামাইনি, কিন্তু মামুনের মনের কথা নামিয়েছে। তাহলে মামুনের মনের কথাও কিন্তু এই দুর্গা বাহিনীর একটা ছোট্ট সৈনিক ছিল। তো সেই জায়গায় তাকে দেখ, ও ও যা করছে সেটাই যে আমরা করব সেটা কোনো মানে নেই। ওকে ওর যদি ভুল করে থাকে, ভুলটা দেখিয়ে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে বুঝিয়ে দে যে তুমি এই ভুলটা কেন করছো, এই কথাগুলো কেন বলছো, এটা বলো না। তোরা ভিডিও নামাবি বা আমি ভিডিও নামাবো, আমরা কেউ কারোর ভিডিওর ওপরে তাকে ভিডিও নামাতে বন্ধ করাতে পারি না, কিন্তু বলাগুলোকে তো একটু শুধরাতে পারি। অবশ্যই তোরা এইটা প্রতিবাদ কর যে তুমি ম্যাডামকে নিয়ে এরকম ভিডিও কেন করছো, বা এইগুলো কেন বলছো, বা এগুলো কেন বলবা, এগুলো বলো না, বা তুমি এইগুলো বলতে পারো না। কিন্তু প্লিজ ওই বাচ্চা না হওয়ার জায়গাটা নিয়ে তোরা বলিস না, কারণ বাচ্চার মা আমরা সবাই,
আমি অনেক কিছু অনেক ভিডিও করি নাই এক জায়গায়, বিশ্বাস কর, রোগ নিয়ে যারা রোগগ্রস্ত মানুষ তাদের এগেনস্টে ভিডিও করতে আমার কোথাও না কোথাও খারাপ লাগে, আমার খারাপ লাগে। কিন্তু যখন দেখি না রোগ নিয়ে অভিনয় করছে, যাত্রা করছে, নাটক করছে, তখন হয়তো বলি হালকার ওপর দিয়ে যেটুকু বলার দরকার। আমার এই পারিবারিক কিচ্ছা নিয়ে আমার ভালো লাগে ভিডিও করতে, হ্যাঁ আমার খুব ভালো লাগে। কারণ ভেতরে এক, আর মানুষকে দেখায় এক, আর মানুষকে দেখানোর ভঙ্গিমাটা একদম সেই কি যেন মানে ইনোসেন্ট ইনোসেন্ট ব্যাপার, সেই বিষয়গুলোকে তুলে ধরি। মানুষের ইমোশনস নিয়ে খেলে, মানুষের আবেগ নিয়ে খেলে, মানুষের ভালোবাসা নিয়ে খেলে, সেগুলোকে তুলে ধরি। এইটাই আমরা লড়াই করব, কিন্তু আমরা এত নিচে নেমে লড়াই করব না। তাই প্লিজ, ধরিত্রী সোমার প্রতি অধিকার আছে বলে আমি ভিডিওটা করলাম, যে তোরা বল, অবশ্যই আমারকে নিয়েও বল, কিন্তু কখনোই তোরা তোদের দায়রা ছেড়ে যাবি না। এটা তুই ভাব যে তোকে আমি একটা ওপেন ক্যামেরাতেই একটা অ্যাডভাইস দিলাম যে সীমাদি আমাদের থেকে বয়সে অনেক বড়, তাই সীমাদি একটা অ্যাডভাইস দিল, চ্যানেলের সাবস্ক্রাইবারটা কোনো ব্যাপার না। সাবস্ক্রাইবার এক এক সময় এমন এমন কিছু জিনিস ট্রেন্ডিংয়ে আমাদের চ্যানেলে চলে আসে, বা আমরা ট্রেন্ডিং টপিকে ভিডিও দিয়ে দিই, তখন হুর 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 করে সাবস্ক্রাইবার বেড়ে যায়। কিন্তু সাবস্ক্রাইবারটা মেন নয়। মিলিয়ন চ্যানেলের ভেতরেও যদি 20,000 ভিউ না আসে, সেই মিলিয়নের কি দাম থাকলো? দেখ আজকে প্রীতমের সাবস্ক্রাইবার যথেষ্ট, রিমির সাবস্ক্রাইবার, রিমি ভিডিও, একটা সময় তো রিমির দম্ভ অহংকার ছিল, রিমি নাই নাই করে 5-6টা চ্যানেল নষ্ট করেছে। আর যখনই ও চ্যানেল করেছে তখন রাতারাতি ওর 15,000, 20,000, 30,000, মানে রিমি কোনোদিন সাবস্ক্রাইবার নিয়ে কষ্ট পেতে আমি রিমিকে দেখিনি। কিন্তু সেই রিমি এখন আর পারবে? সেই জায়গাটায়, সেই ইয়েটায় পারবে না। প্রীতমের 2 লাখ 2.5 লাখের চ্যানেল, দিশানির চ্যানেল, ভিউ কত আসে ওদের? তো এই সাবস্ক্রাইবারটা আমাদের কাছে কোনো ব্যাপার না, এটা তোরাও জানিস, আমিও জানি। সাবস্ক্রাইবারকে কোনো দম্ভ অহংকার কারোর করা উচিত নয়। কিন্তু হ্যাঁ, ভিউজ, এই ভিউজ আর এই যে প্রত্যেকটা মানুষকে তোরা ভালোবাসা দিয়ে ধরে রাখবি, এটা কিন্তু খুব জরুরি। প্রত্যেকটা মানুষকে, এই প্রত্যেকটা যে একজন যে ভিডিও দেখলো, এই যে ধর 900 তোর ভিউ উঠেছে, এই তারপরে 901, 902, 903, 904, 905, 906, 907, 908, 909, তারপর একটা গেলে তবে কিন্তু 1000, 910, 999 হওয়ার পর, সরি 910, 999 হওয়ার পর আর একটা গেলে তবে 1000 তোর ভিউ কমপ্লিট হবে, 1K ওখানে দেখাবে। তাই এটা আমি বলি, প্রত্যেকটা ভিউয়ার্স আমাদের কাছে ভগবান। আর এই ভিউয়ার্সটা কি চায়, ভিউয়ার্সটা কি ভালোবাসে, সেই হিসেবে তাদেরকে সম্মান দে, তাদেরকে ভালোবাসা দে। আর অবশ্যই আমরা ওয়াইটিটাকে খুব ভালোভাবে স্বচ্ছতার সাথে ভিডিও করব, আমরা প্রতিজ্ঞা করেছিলাম, ভেবেছিলাম যে আমরা এই দুর্গা বাহিনীর প্রত্যেকটা মেম্বার যারা নোংরামি করছে তাদেরকে শুধরাবো। তাদেরকে শুধরাতে গিয়ে নিজেরা আমরা সেই জায়গাটায় সেইভাবে নামবো না। হ্যাঁ, তাই আমি বলবো, আমার বুদ্ধি, আমি ফোর্স করছি না, আমি তোদেরকে ভালোবেসে বলছি, প্লিজ তোরা এগুলো করে। আমার কাশিটাতে যখন বাজেভাবে একটা কাশি হচ্ছে, তাই আমি মানে এটা তোরা ভিডিও কর, মামনের এগেনস্টেই ভিডিও কর, আমার এগেনস্টেও ভিডিও কর, বা অন্য কারোর এগেনস্টে ভিডিও করতে ইচ্ছে করলে ভিডিও কর, কিন্তু নিজেকে অবশ্যই একটা সমঝোতার মধ্যে, একটা কন্ট্রোলের মধ্যে রেখে কর। ভগবান না কখন কাকে কোন বিপদে ফেলে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। ওই ওই যে ভগবানের হাতে সমস্ত কিছু। আমি ভগবানের বিরুদ্ধে গিয়ে কিছু বলছি না, বা মানে কোনো সময় আমি মানে এটা হচ্ছে এই বুজরুকিও ছড়াচ্ছি না, কারণ আমি সত্যি ভীষণ একটু দুর্বল ভগবানের প্রতি। আর ভগবান আমি মানি, আর ভগবান আমাকে সমস্ত কিছু দিয়েছে, আর সমস্ত বিপদ থেকেও ভগবান আমাকে উদ্ধার করেছে। এটা আমার একটা মামনের মনের কথাকে নিয়ে সোমা ধরিত্রীকে বোঝানো, আমি এটা বোঝালাম। আমার 2টো বোন, ওরাও আমার ছোট ছোট 2টো বোন। আজকে ওদেরকে আমার সবসময় মনে হয় যে যদি কোনো সঠিক পথ আমি ধরি, সেই পথটা দিয়ে যেন ওরা চলে, সেই চিন্তাটাও করি।
আমি এই চিন্তাটা অনেক আগেও করেছিলাম, ধরিত্রী জানে। কিন্তু সেই সময় হয়তো চিন্তার ভুল বা পরিচালনার ভুল বা ওর ভুল বোঝাবুঝিতে আমাদের পথ দুজনের দুটো আলাদা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যেন আবারও আলাদা না হয় বা পরবর্তীতে আবারও যেন আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয়, সেই কারণে আমি এটা বলছি যে নিজের এই অস্তিত্বকে কখনো বিসর্জন দিবি না, নিজের ব্রেনকে চালাবি এবং যতটুক তোর বলার ইচ্ছা থাকবে ক্যামেরায় ততটুকুই তুই বলবি, যতটুক তোর বলার ইচ্ছা থাকবে। তোরাও সত্যিকারে মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য, তোদের ভেতরেও অনেক পাওয়ার আছে, তোদের বলার ক্ষমতা আছে, তোদের লড়াই দেওয়ার ক্ষমতা আছে, তোরা বড় বড় জিত হাসিল করার তোদের দম আছে। এবং কিছু সংখ্যক মানুষ আছে যারা সোমা ধরিত্রীকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে তারা। কিন্তু আমি বলছি মানে আরও বেশি ভালোবাসা পাবি, আরও মানুষ বেশি তোদেরকে ভালোবাসবে, আরও বেশি বেশি মানুষ তোদের কাছে যাবে। যাই হোক, ওরা আমার বোন, ওই যে আবার বললাম আমার ছোট ছোট দুটো বোন, তাই আমার মনে হলো আমি এইটুকু বুঝিয়ে দিই, বলে দিই, সেই কারণে। আর হ্যাঁ, আমি ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে, সেই কারণে আমি সবসময় তোদেরকেও বলেছি সাবধানতা অবলম্বন করবি, কাউকে বিশ্বাস করবি না। কাউকে আমি ওয়াইটিতে বিশ্বাস করি না, আমি কাউকে বিশ্বাস করি না, কারণ আমি জানি আজ যে আমার আপন কাল সে পর হতে বেশিক্ষণ লাগবে না। আর কখন কোন দিক থেকে কিভাবে আমার দিকে মানে তীর ছুটে আসবে সেটা আমি নিজেও জানি না। যদি আমি নিজেকে পরিষ্কার রাখতে পারি, আমি যদি নিজে স্বচ্ছ বা পরিষ্কারভাবে চলি, তাহলে আমাকে কেউ বধ করতে পারবে না, এটুকু আমি শিওর। যে আমি আমার জায়গাটাকে ভুল করব না, আমি আমার জায়গাটাকে ভুল পথে নিয়ে যাব না। আমি এই ইউটিউবের লড়াইটা আমি একদম সঠিকভাবে লড়ব, যাতে আমাকে কোনোভাবে কোনো মতে যেন আমাকে ডুবিয়ে দিতে না পারে। আমি আমার যতটুক সাঁতার কাটতে পারবো আমি ততটুক পাই জলে নামাবো, তার বাইরে আমি অথৈ জলে নামবই না। একটা সময় ছিল প্রীতম, রিমি, দিশানি, পিঙ্কি, তপন পালও, এমন অবশ্যই তপন পালও ছিল, যে এদেরকে নিয়ে গোটা ইউটিউবে হাজার হাজার ভিডিও নামতো। হাজার হাজার ভিডিও নামা মানে কিন্তু হাজার হাজার চ্যানেলগুলো চলছে। হ্যাঁ, ওরা নোংরামিটা অতিরিক্ত করছিল, অতিরিক্ত ধরাকে সরা জ্ঞান করছিল না, না প্রীতম করছিল, না রিমি করছিল, লাস্টে দিশানিও একদম উগ্রতায় নেমে গেছিল। তাই রাশ টানা ওদের দরকার ছিল, সেই জন্য ওদের রাশটা টেনে থামানো হয়েছে। কিন্তু রাশ টেনে ওদের থামাতে গিয়ে কত মানুষের যে চ্যানেলগুলো বসে গেছে, কত মানুষের যে সত্যি রোজগারের পথটা বন্ধ হয়ে গেছে। যেমন ওরা রোজগার করতো, তার সাথে কিন্তু অনেক মানুষও রোজগার করতো, এটাও কিন্তু বাস্তব সত্যি কথা। ওরা যেমন রোজগার করতো, তার সাথে কিন্তু অনেক অনেক চ্যানেলগুলো দাঁড়াতো, কারো 700, 800, 1000, 2000, 5000, 10,000, 20,000, 25,000, 30,000, এরকম করে করে। ওদের তো ভিউ আলাদা, বাদবাকি ট্রেন্ডিং যখনই ওদের এই বিষয়গুলো নিয়ে বারবার আসতো, যখনই ওদের এই ঝামেলাটা দুজনের মধ্যে মানে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতো, রাগারাগি হতো, কেচাকেচি হতো, তখনই কিন্তু বিভৎসভাবে ইনকাম সাধারণ মানুষও করেছে, মানে সাধারণ এই আমাদের ইউটিউবাররা প্রচুর পরিমাণে করেছে, চ্যানেল গ্রো করেছে, ইনকাম করেছে। সেই ইনকামের জায়গাটা কোথাও না কোথাও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা দেখি বিগ বস, আমি এটা জাস্ট উদাহরণ দিচ্ছি। বিগ বস 3 মাসের শো হয়, তোমরা জানো বিগ বস। এই বিগ বসের ভেতরেও না সবসময় বিগ বসের একটা প্ল্যান থাকে, ওর সাথে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, এমন এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট করে যাতে যত ঝগড়া হয় তখন কিন্তু বিগ বস তত বেশি হাই ভোল্টেজে চলতে থাকে, তত ভিউ, তত ওটাকে নিয়ে বিগ বসকে নিয়েও আরও অনেক মানুষ কালচার করে, সেই বিষয়টাকে নিয়ে তুলে ধরে। আজকে এইটা বিগ বসের অভিনয়, এটা বিগ বস ইচ্ছা করে করালো, এটা একটা গেম প্ল্যানিং চলছে, এই গেমটা আজকে ওর সাথে ওর বিছানায় ওর এখানে শুয়েছে, তার মানে ওর সাথে ওর সম্পর্ক, ও ওকে চিট করছে। এইগুলোকে নিয়েও যে কন্ট্রোভার্সি করা হয়, এই বিগ বসও কিন্তু একটা নোংরা খেলা,
একটা নোংরা খেলা, মানে একটা কতগুলো ছেলে কতগুলো মেয়ে কত সেলিব্রিটিদের এক জায়গায় করে দিল, এবার তাদেরকে 3 মাস একসাথে থাকতে হবে, তাদেরকেই রাঁধতে হবে, বাড়তে হবে, খেতে হবে, ঘর ক্লিন করতে হবে, তাদের কোনো ফোনের ব্যবস্থা থাকবে না, তাদের সাজগোজ যা যা ওরা অ্যাক্টিভিটি দেবে, ওরা যেগুলো অ্যানাউন্সমেন্ট করবে সেইগুলোকে করতে হবে। এগুলো যেমন একটা ট্রেন্ডিং, প্রথমে তো ভীষণ মজা লাগতো এবং আমরা রিয়েলি ওইগুলোকে এনজয় করতাম, যে এই নায়ক নায়িকা মানে কি আমরা যাদেরকে সিরিয়ালে দেখে অভ্যাস, যাদেরকে একটা ভালো জায়গায় দেখে তাদের লড়াই দেখছি, এটা দারুণ মজাদার। আর হোস্ট করছে সালমান খান, বা কখনো অমিতাভ বচ্চন একবার করেছিল সালমান খান, এবং সালমান খান যখন আসে তখন এই যে সবাই অভিযোগ জানায়, আর এই যে সালমান খান বকে, এগুলো কিন্তু সব স্ক্রিপ্টেড, সব স্ক্রিপ্ট করা থাকে, তারপরেও কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করি, ভীষণভাবে ইয়ে করি। ওদের ফ্রন্ট অন ক্যামেরা তো কিছু দেখায়, তাছাড়াও গোপনভাবেও ওদের অনেক ভিডিও যেগুলো ওরা জানে না ক্যামেরার পেছনে করে, সেগুলোও কিন্তু দেখিয়ে দেয়। এইগুলো আমরা বলছি। তো এই যে ঝামেলা অশান্তি, যেমন ঝামেলা অশান্তি ছাড়া বাড়ি চলে না, ঝামেলা অশান্তি ছাড়া কোর্ট চলে না, ঝামেলা অশান্তি ছাড়া থানা পুলিশ চলে না, ঝামেলা অশান্তি ছাড়া কোনো রকমের না কোনো ব্যবসা চলে, না কোনো বাণিজ্য চলে, না কোনো পার্টি চলে, না কোনো প্রশাসন চলে, না কোনো তোমার হচ্ছে আইনি ব্যবস্থা চলে। সবের মূলই এই ঝগড়া, সব কিছুর মূলই হচ্ছে এই ঝামেলা। তো এটাকে আমাদের লিমিটের মধ্যে রেখে যদি সব কিছু চলে, তাহলে সব তরফেরই ভালো। আর লিমিটের বাইরে বেরিয়ে গেলে তখন কি হয়, আর নেওয়া যায় না, রাগ হয়, কেউ কাউকে মেরে দেয়, কেউ কাউকে চড়িয়ে দেয়, কেউ কাউকে গালাগালি দেয়, কেউ কাউকে মানে উচ্ছন্নে পাঠিয়ে দেয়, বা বাড়িতে একটা করে লিগ্যাল নোটিশ পাঠিয়ে দেয়। তো এইগুলোকেই আমরা শুধরাবো ভেবেছিলাম, বা এইগুলোকেই আমরা লিমিটের মধ্যে আনবো ভেবেছিলাম, কিন্তু এইভাবে আমরা যে আমাদের পায়ে কুড়ুল মেরে সব শেষ করে দেবো ভাবিনি, যে পুরো কন্ট্রোভার্সির জগৎটাকেই আমরা তুলে ধুয়ে মুছে সাফ করে দেবো আর কন্ট্রোভার্সিটাকেই রাখবো না, সেটা আমরা ভাবিনি, সেটাকে আমি কখনোই ভাবিনি। এটা আমার মানে মর্কটের কথা কিছু সময় মনে পড়ছে বলে আমি বললাম, কারণ বলছে যে এটা করতে করতে একটা টাইম এমন আসবে যে কন্টেন্টই থাকবে না। তো বিষয়গুলো তাই হয়ে যাচ্ছে যে এখন মানে আমরা ব্লগারকে নিয়ে বলা বন্ধ করে নিজেদের মধ্যেই কেচাকেচি করছি, নিজেরাই মারামারি করছি, নিজেদের মধ্যেই চুলোচুলি করছি। এটা আমাদের না, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করব না। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে কিছু বললো, আমি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলে সেই লড়াইটা নয়। আমাদের লড়াইটা ছিল যে মিথ্যে বলে যারা মানুষকে বোকা বানাচ্ছে আর লাখ লাখ ভিউজ নিয়ে চলে যাচ্ছে, তাদের মিথ্যেগুলো তুলে ধরে মানুষের কাছে সত্যিটা, আমি যেটা অনুভব করেছি, ভিউয়ার্সও যেটা অনুভব করেছে, সেই অনুভব দুটোকে এক জায়গায় করে ক্যামেরায় বন্দি করা। কিন্তু বিষয়টা কি তাই সে জায়গায় আর রয়েছে? বিষয়টা সে জায়গায় নেই। আজকে সন্দীপকে নিয়ে যারা কিছু বলতে যাবে তাদেরকে বারণ বলা যাবে না। আজকে টেপিকে নিয়ে কিছু বলতে যাবে, টেপিকে নিয়ে আজকে এখনও হয়তো বারণ নেই, কিন্তু কিছুদিনের মধ্যে এই বারণটাও চলে আসবে। হ্যাঁ, একটা মেয়েকে নিয়ে আর কতদিন, মেয়েটাও তো বন্ধ করছে না, মেয়েটাও তো কতদিন ধরে করে যাচ্ছে, সেটা না, মেয়েটাকে নিয়ে কেন বলা বন্ধ হচ্ছে না আর কতদিন, এটা না। আমরা যেটা বলবো, আমরা যে লড়াইয়ের জন্য নেমেছি সেই লড়াইটা আলাদা লড়াই ছিল, এখন ওয়াইটিতে এসে আলাদা লড়াই ঠেকেছে। তাই আমরা এই আলাদা লড়াইটা চাই না, আমরা যে লড়াইটা লড়বো বলে এসেছি আমরা সেটাই চাই। আজকে প্রত্যেকের জায়গায় আজকে মর্কট যেভাবে প্রত্যেকটা মহিলাদেরকে নিয়ে, দেখো মর্কটের এগেনস্টে আমরা কেন নেমেছিলাম, মর্কট প্রত্যেকটা মহিলাকে নিয়ে নোংরাভাবে অ্যাটাক করতো, প্রত্যেকটা মহিলার ও বডি পার্টস নিয়ে, কাউকে হয়তো কারোর বন্ধু করে পাঠিয়ে তার কাছ থেকে তার কিছু গোপন তথ্য বা গোপন খবর জেনে নিয়ে সেটাকে নিয়ে ব্ল্যাকমেল করানো, তারপরে হচ্ছে পথ চলতি মানুষের ছবি তুলে নিয়ে চলে আসে, সেটাকে নিয়ে কন্টেন্ট করা। যদিও আমার কোনো কিছুতে যায় না, আমাকে নিয়ে যে যত বড় ভিডিও নামাও আমার কিচ্ছু যায় আসে না, না আমি কাউকে কোনোদিন স্ট্রাইক দেবো, না কোনোদিন কারোর বাড়িতে আমি লিগ্যাল নোটিশ পাঠাবো। দেখো একটা কথা বলছি, মর্কটকে করার একটাই উদ্দেশ্য, কারণ মর্কট আমার মেয়েকে হাত দিয়েছে, আমার মেয়ের কে নিয়েও নোংরা
মানে ছবি বের করার চেষ্টা করেছে। মানে রিম্পার দেখো কোথায় নোংরা সাইডে ওর ভিডিও আপলোড করে দিয়েছে, নোংরা সাইডে ওর জন্য একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছে, ফেক আইডি, ফেক চ্যানেল, নোংরা চ্যানেল। ফেক আইডি, ফেক নোংরা চ্যানেল, এইগুলো মর্কটের যত মানে কুট বুদ্ধি, নোংরা বুদ্ধি, কন্টেন্ট নিয়েও না কোথাও না। ও সন্দীপকে নিয়ে বেশ ভালো ভিডিও করছিল, করতে করতে হঠাৎ ওই একটা ফেক অ্যাকাউন্ট খুলে বা ফেক চ্যানেল খুলে একটা নোংরা ভিডিও নামে সন্দীপের নামে দোষ দিয়ে দিল। এইরকম কূটনৈতিক বুদ্ধি, দুর্বুদ্ধি, বদমাইশি বুদ্ধিতে মাথার মধ্যে একবারে ভরপুর। এই যে সোমা ধরিত্রী, ওদের পছন্দ নাই হতে পারে, ওরা ওদের মতো ভিডিও করতে পারে, কিন্তু না, ওদেরকে নিয়ে নোংরা নোংরা ভিডিও, ওদেরকে পার্সোনাল অ্যাটাক করা, এইগুলোর জন্য ওকে কেস দেওয়া হয়েছে। নাহলে ও আমার ক্লিপস ইউজ করুক, ও আমার ছবি ইউজ করুক, ও আমার হোয়াটসঅ্যাপ চ্যাট ইউজ করুক, ও আমার মেসেঞ্জার, ও যা মন চায় তাই করুক, কারণ আমি লিখি না কোথাও এমন কিছু, আর আমি এমন কোনো ছবি ছাড়িই না পাবলিকেলি যে ও যেগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে পারবে। তো সেই কারণে ওকে নিয়ে আমি মানে ও মানুষকে এইসব ব্ল্যাকমেল করে বলে ওকে, এইগুলো হচ্ছে যাই হোক আমার মনের কথা আমি বললাম। হ্যাঁ, আমরা চ্যানেলকে আমরা বোঝাতে এসেছিলাম, কাউকে ফিনিশ করতে আসিনি। আজকে আমি সত্যি বলছি, প্রীতমকে না ছাড়লে মর্কটও ছাড়া পেতো না। প্রীতমকে আমি ছেড়েছি একটাই কারণে, যে আমি প্রীতমকে শেষ করতে আসিনি। প্রীতম আমার কাছে শেষ হওয়ার জন্যে নয়, প্রীতমকে আমি বোঝাতে এসেছি যে এই রকম ধরনের কন্টেন্ট মানে এইভাবে মানুষকে উত্তেজিত করে তোরা নিশ্চিন্তে মনে কী করে থাকিস। তো সেই জায়গায় ও যদি একটু মানিয়ে নিত, রিমি যদি একটু বুঝে চলতো, এগুলো তাহলে আর এত দূর হতো না। আজকে অনেক জায়গায় ওরা খুবই বাড়াবাড়ি করছিল বলে তখন ওদের রাশ টানতে গিয়ে, তা বলে এই নয় রাশ টানতে গিয়ে আমি ওদেরকে শেষ করে দেবো, এটা আমার উদ্দেশ্য ছিল না। সেই কারণেই কিন্তু আমি মর্কট অত নোংরামি করার পর মর্কটের তো জাস্ট বে 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 করে কত ভিডিও ছিল, সেগুলো অগুন্তি, সেই লিস্ট আমার কাছে আছে, কারণ আমি সেগুলো সমস্ত জমা দিয়েছি তখন, সমস্ত সব জাস্ট বে জাস্ট 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 বে ইয়ে, তারপরে তো চলে এলো ডাস্টবিন, ডাস্টবিনের আগেও জাস্ট বে বে করে করে করতো। তারপরে সিন্ডিকেট, এই যে ও আমাকে নিয়ে বলেনি এমন কিচ্ছু নেই, তারপরেও কিন্তু আমাকে আমার জায়গা থেকে ও টলাতে পারেনি, ও মানুষকে বিশ্বাস করাতে পারেনি, আর আমাকে আমার জায়গা থেকে টলাতে পারেনি, কারণ আমি অন্যায় করিনি। এমনও তো প্রিয়ার ছেলের টাকা তোলা নিয়েও কত কথা বললো, সেটা নিয়েও আমি তো বললাম আমি ভীষণভাবে ভালোভাবে চলার চেষ্টা করি যাতে আমাকে নিয়ে কেউ না খেলতে পারে, আমাকে নিয়ে যাতে না খেলতে পারে, আমি সেই জন্য নিজেকে, আর সেটা আমি সাবধান সবাইকে করি, আমি মানে প্রত্যেকটা মানুষকে করি। ইপসিতার আর আমার এত দিনের কথা, ইপসিতা যদি এখন আমার আর ইপসিতার চ্যাট বের করে, ও 5 মিনিটও ভিডিওটা কমপ্লিট করতে পারবে না, কিন্তু আমাদের সম্পর্ক প্রায় 3 বছরের কাছে, ও 5 মিনিটও চ্যানেলটাকে মানে ভিডিওটাকে আপলোড দিতে পারে না। তার মানে আমরা কথা কতটা কম বলি বা আমরা লেখালেখি কতটা কম করি, কিন্তু মনের মিল 100-200% আছে। একটা কলে রাত 2টোই ইপসিতা হসপিটালে গিয়ে দাঁড়িয়েছিল। তো এটা হলো ভালোবাসা, এগুলো হার্ট টু হার্ট ভালোবাসা, এগুলো লোক আমাদের দেখাতে হবে না বা লিখতে হবে না, এ করতে হবে না। তো সেই জায়গায় মর্কট খুবই নোংরামি করছিল, তো এই যে মর্কটকে থামাতে গিয়ে মানে তবু আমি মর্কটকে ছেড়ে দিয়েছি প্রীতমকে বাঁচাতে গিয়ে। এই দুঃখেনেরও অবস্থা দুঃখ ভারী ছিল, সেইখানটায় ওর জন্যও আমি কেঁদেছি, ওর জন্যও আমি ওকে বাঁচাতে গিয়ে আমি হচ্ছে দিদিভাইয়ের সাথে তর্ক করেছি, লড়াই করেছি আলাদা না। আমি গোসা করি, অবশ্যই এটা আমার রোগ আছে, আমার মুখ ফুলে যায়, আমি কথা বলি না, আমার রাগ উঠলে আমি একদম নিজেকে দূরে সরিয়ে রাখি, এটা আমার বাজে রোগ, এটা আমার আছে। তো সেই কারণে দিদিভাইকে তখন আমি দুখেনকে বাঁচাতে বলেছিলাম, তারপরে দুখেন কি করলো, তো সেইগুলোই আমি বলছি যে আমরা এই ওয়াইটি চাইনি, আমরা এইভাবে আমরা শুধরাতে মানুষকে আসিনি, আমরা এই চিন্তাটা করিনি,
অবশ্য আমি খুব খুশি যে দিদিভাই আসার পর সোমা ধরিত্রী আমার লাইফে ফিরতে এসেছে একদম। বা আমাদের যত মনোমালিন্য ছিল সেগুলো সব দূর হয়ে গেছে, এগুলোতে আমি খুশি। কিন্তু এটাই আমি দুঃখ পাচ্ছি সোমা ধরিত্রী এই ভিডিওতে। আমি ভুল করলে সেই ভুলগুলোকে আমার তুলে দে, আমি একদমই রাগ করব না, বিশ্বাস করে একটু রাগ করব না। আমি ভুল করেছি, তোরা ভুলটা বলে দিয়েছিস, কিন্তু তোরা তোদের নিজস্বতা হারিয়ে ফেলিস না এবং এমন করে ভিডিও করিস না যেটা সত্যি আরও 5টা মানুষকে কাঁদায়। এই 5টা মানুষ কাঁদলে না, এই 5টা মানুষের চোখের জল দেখে আরও 5টা মানুষ কাঁদবে, সেই 5টা মানুষের দেখে আরও 5টা মানুষ কাঁদবে। এই করতে করতে তোদের ভালোবাসার সংখ্যা কমবে। কারণ মানে মানুষ ভালোবাসতে চায়, ভালোবেসে বুকে জড়িয়ে নিতে চায়, সেই ভালোবাসাটা ধরে রাখ। যাই হোক, আমি কি বলতে গিয়ে কোথায় বললাম, কোথায় চলে গেলাম। আরেকটা কথা, আমার বান্ধবী মেসেজ লিখেছিল কোথাও, এটা আমার কাল ক্লিয়ার করব ভেবেছিলাম কিন্তু করতে পারিনি। প্লিজ ভিডিওটা শেষ অবধি কিন্তু দেখো। ও কোথাও লিখেছিল যে সন্দীপ বলেছে যে কেস লড়তে লড়তে ও ভিকিরি হয়ে যাচ্ছে না, কি এরকম একটা কিছু কি লিখেছে আমি জানি না। হ্যাঁ, ও একটা কিছু মেসেজ লিখেছে দেখো। হ্যাঁ, কৃষ্ণার ভীষণ ও একদম আবেগী একটা, তখন যখন ঝামেলা লেগেছে বা কোনো কিছু লেগেছে তখন ও মনে ভাবছে যে সন্দীপদের কাছে 10,000 টাকাও যদি উকিলকে দিতে হয় সেটা ওদের কাছে অনেক টাকা। সেই হিসেবেই তার আগে সঙ্গীতা দিদিভাই আসার আগেও তো 2টো উকিল ওর কাছে ছিল। ও প্রথম উকিলের কাছে টাকা দিয়েছে, তারপরে সেকেন্ড উকিল ও রেখেছিল, সেখানটাও টাকা পয়সা দিয়েছে। তো এই যে এইখানে জলের মতো টাকা পয়সা যাচ্ছে, এটা হয়তো ও বলেছিল, সেই মানেটা কৃষ্ণা এখন অন্য কীভাবে নিয়েছে জানি না। কিন্তু সঙ্গীতা দিদিভাই যেভাবে লড়াই দিয়েছে বা যেভাবে সঙ্গীতা দিদিভাই কাজগুলো করেছে সেই হিসেবে কিন্তু উনি টাকা পয়সা অনেক অনেক কম নিয়েছে, অনেক কম। কারণ দেখো, লড়াইটা একটুখানি লড়াই নয়। তোমরা আজকে হয়তো অনেক কিছু ভাবছো, অনেক কিছু বলছো, অনেক কিছু চিন্তা করছো, অনেকেই বলছো যে সীমা তুমি তোমরা আমার ওপরে দোষটা কিছুটা আসছে যে সীমা তুমি কি করলে আজকে, কোন জায়গাটায় এনে দাঁড় করিয়ে দিলে সব কিছু। দেখো, সেই সময় সঙ্গীতা দিদিভাই না আসলে সন্দীপের আরও বড় বিপদ ছিল। বিপদটা এমনই ছিল যে যেটা এতদিন যেটা তোমরা দেখছো, যাকে দেখছো তাকে এতদিনও দেখতে পেতে না ওদের কাছে। এতদিনে অনেক আগেই ওকে বের করে নিয়ে চলে যেত। তো সেই ওকে যাতে রাখা যায় সেই জন্য সঙ্গীতা দিদিভাই কিন্তু প্রচুর লড়াই করেছে। সঙ্গীতা দিদিভাই পার্টিকুলার শুধু ওটার লড়াই না, অনেক অনেক লড়াই করেছে, যেগুলো আমরা আইনের কথাটা না সবসময় বলতে পারি না, সব সময় তোমাদের কাছে তুলে ধরতে পারি না। পার্সোনালি বলছি, সঙ্গীতা দিদিভাই প্রচুর লড়াই দিয়েছে, যেটা আমি যদি উনার এই গুণগানটা না গাই, এটা কোনো তার পা চাটানা বা পা ধরানা বা তাকে তেল মেরে কথা নয়। এটা যদি না বলি তাহলে আমার পাপ মুখে আমি বলবো আমি মিথ্যেবাদী, আমি ঠক, জাল, জোচ্চোর, বেঈমান। আমি এক কথাই বলবো, আমি আমার থেকে বড় বেঈমান আর কেউ হবে না। কারণ মানুষটা প্রচুর উপকার করেছে এবং অনেক সময় সন্দীপ মানে সত্যিকারের সন্দীপ বাড়িটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাড়িটা হচ্ছে, সংসারের সমস্ত দায়িত্ব তখন বাড়িটা কমপ্লিট করছিল। তারপরে একটার পর একটা মোটামুটি সবই চলছিল, কোনোটাতেও মানে ইয়ে ছিল না, বাকি ছিল না। তোমার হচ্ছে একটা বাইক কিনেছে, বাড়ি চলছে, বাড়িটা একদম প্রত্যেকটা প্রোডাক্ট A1 ছিল। এমনকি ধীরে ধীরে তারপরে পুজো, এই লৌকিকতা, ঘুরতে যাওয়া, অসুখ বিসুখ, সংসার চালানো সবই তো ওর ওপর দিয়েই হচ্ছে। তার ভেতরেও এই প্রচুর কেস, মানেই তোমরা জানো, যারা আইনের পথে আছো বা যারা এই রাস্তায় হেঁটেছো তারা জানো যে পয়সা কিভাবে যায়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে হয়তো সব কটা বিচার করে ও বলেছে জলের মতো পয়সা যাচ্ছে, কিন্তু জলের মতো পয়সা তার সঙ্গীতা দিদিভাইকে দিচ্ছে না, তাই না? সঙ্গীতা দিদিভাইকে যতটুকু যেটা কাজ, যেটা করার দরকার, যেটুকু প্রচণ্ড প্রয়োজন সেইটুকুই, তার বাইরে দেয়া হয়নি। তো এটা কৃষ্ণা কেন লিখেছে আমি জানি না। আর কৃষ্ণা সন্দীপের সাথে আমার মনে হয় না ফোনে সেভাবে, সন্দীপরা এমনি খুব একটা কথা যে কারোর সাথে বলে তা নয়। আর সন্দীপ আমাকে একদিন নামাতে গেছিলো, যেটা জানো দুঃখের সাথে ছিল যে
কৃষ্ণার বাড়িতে, কোর্ট থেকে সোজা কৃষ্ণার বাড়িতে নামাতে গেছিলো। সেই সময় হয়তো কৃষ্ণাকে কথার কথা বলেছে যে হ্যাঁ যেভাবে জলের মতো পয়সা যাচ্ছে, অবশ্যই এই যে যাওয়া আসা, বসিরহাট যাওয়া, হাইকোর্টে যাওয়া, হাইকোর্টের উকিল ধরা, বসিরহাটের উকিল ধরা, তারপরে এই যে সময় সব কিছু, এই যে ঝড় বৃষ্টির জল, কত সময় তো কলকাতায় গাড়ি চালাতে পারে না, 4 চাকা চালাতে পারে না, তখন ওকে ভাড়া নিতে হয়। আমাকে নিয়ে যেতে গেলে অবশ্যই গাড়ি ভাড়া নিতে হয়, কারণ ট্রেনে আমরা গেলে কখন ফিরবো, আবার ট্রেন কিভাবে ধরবো সেটা না। আর আমি গেলে, ট্রেনে গেলে আমি আর ফেরত আসবো এরকম কোনো আশা কেউ রাখবেই না। আমি একটু একটু লিতির পিতির, একটু নাদু নুদু বলতে পারো যে হ্যাঁ, একটু একটু মানে একটু আহ্লাদেই চলি। আমি সেভাবে কোনো ব্যাগ ট্যাগ ক্যারি করতে পারি না, আমি সেইভাবে হাতে কোনো জিনিস ভারী কিছু রাখতে পারি না। আমি ভীষণই হালকা ফুলকা, মানে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে চলবো। আমি কোনোদিনই ছোটোবেলায়, আমার ছেলে মেয়ে ছোটো থাকলে আমি ওদেরকে কোনোদিন খেতে খেতে খাওয়াতেও পারিনি। ওটা শুভ করেছে, আমার মা বাপই করেছে, কিন্তু আমার যখন ভাত নিয়ে আমি বসেছি, আমি আমারটা সুষ্ঠুভাবে খেয়েছি। এই আমি নিজে একবার খাবো, ওকে একবার খাবো, ওকে একবার খাবো, এগুলো আমি করতে পারি না। এগুলো আমার মানে শুভও পারে, আবার আমার মা বাপি এরা পারে। এরা নিজে খাবে কম, বাচ্চাকে নিয়ে ঘোরাতে ঘোরাতে তারপরে পানসে হয়ে যাবে, জোলো ভাত, তারপরে ওগুলো ওরা খেয়ে নেবে। এটা যে যেটা পারে, যে যেটা পারে না। তাই আমি পারি না ট্রেন জার্নি করে আবার হাইকোর্টে যাব, আবার হাইকোর্টে, যেটা সন্দীপ একা গেলে পারবে, তা আমাকে নিয়ে যেতে গেলে গাড়ি ভাড়া করতে হচ্ছে। আর কৃষ্ণনগর থেকে হাইকোর্ট হয়ে গাড়ি ভাড়া, মানে ভাবতে পারছো, আমি তো গেলে আমার বাড়ি থেকে যাব, তাহলে গাড়ি আমাকেই ভাড়া করতে হয়। এখান থেকে টাকা পয়সা সব সন্দীপ দিয়েছে, একটা কথাও মিথ্যা কথা বলবো না যে এটা আমি করেছি, এটা আমি করেছি। আমার যেটা করণীয় সেগুলো আমি আমার মতো করে করেছি, যেগুলো সন্দীপের কাজ সেগুলো সন্দীপের মতো করে সন্দীপ করেছে। তাই এই যে এটা আমি ক্লিয়ার করে দিতে পারলাম। তা সেখানটাই হয়তো এরকমই বলেছে, সেটাকে ও অন্যভাবে ধরেছে, এটা ওর চিন্তাধারা, কারণ ওর বয়স হয়েছে, ওর হাই সুগার, ওরও মাথার ভেতরে নানান রকম জিনিস গড়ে, ওরও মাথার ভেতরে নানান রকম চিন্তা ইয়ে করে। আর কৃষ্ণা যেহেতু আমার বান্ধবী, আর কৃষ্ণার সঙ্গে আমার ওতপ্রোতভাবে গভীরভাবে সম্পর্ক আছে, এটা তোমরা সবাই জানো, তার জন্য কৃষ্ণার কমেন্টটাকে বেশি করে হাইলাইট করা হয়েছে। এর জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম, কৃষ্ণার ব্যাপারটাও আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম যে না, সঙ্গীতা দিদিভাই তেমন কোনো টাকা নেয়নি। এমনও কি, আবারও বলছি, এমনও কি সত্যি সঙ্গীতা দিদিভাই সন্দীপের অনেক 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 বড় উপকার করেছে, এবং আজও সঙ্গীতা দিদিভাই সন্দীপের উপকারই করবে, এটা আমি 100% শিওর। কারণ দিদিভাই হারতে জানে না। দিদিভাই যে হেরে যাব, যে যে কাজটা আমি হাতে নিয়েছি সেটাকে আমি হেরে, গোহারা হেরে মাটিতে লুটোপুটি খাবো, সেই মানুষ উনি নয়। না, এটা ভুল হবে। তিনি একটা লড়াকু মহিলা, এবং তিনি লড়াইটা সঠিকভাবে দিতে জানে, যে এটা মনোমালিন্যর জন্যে বা রাগারাগি, যে মনে মনে কোনো আমাদের কিছু হওয়ার জন্যে, বা আমাকে উনি রাগ করে কিছু বলেছে তার বদলে আমি কিছু বলেছি বলে এটা সন্দীপের কেসের ওপর কোনো এফেক্ট পড়বে একদমই না। না, এদের একটু থালটা নিয়ে যাও, রুটি আমার খাওয়া হয়ে গেছে। বাবা তেল কি কপিতে, বাঁধাকপিতে দেখো। আচ্ছা দাদা তো কোনো সবজি আনেনি, কিচ্ছু নেই। দাদার শরীরটা খারাপ না, মটরশুঁটি দিয়ে সাজিয়ে দেবে, তাহলে আলু মটরশুঁটির দম করে ফেলো, ধনে পাতা বাটা করা হয়। মাম্পি ক্যামেরা চলছে, চল সরে যেত, যা। তাই দিদিভাই হারতে জানে না, আর দিদিভাই হারবেও না। দিদিভাই ঠিক তার কেস যেভাবেই হোক, মানে মোড় ঘোরাতে দিদিভাই 2 সেকেন্ড লাগে না। আমি যেটা ওনাকে ভালোভাবে চিনেছি, ওনার সাথে মিশে ঘুরে উঠে বসে খেয়ে দিয়ে দাঁড়িয়ে ওনার সঙ্গে গল্প করে, জড়াজড়ি করে, চুমু খেয়ে, আদর খেয়ে, সমস্ত খেয়েই বুঝেছি উনি হারার মানুষ না, এবং উনি হারবে না একদমই। আমরা হারিয়ে যাওয়া 2 বোনই, কারণ লাল শাড়ির দুটো কালার, লাল কালার দেখতে লাল হলেও কালার দুটোর ভেতরে পার্থক্য অবশ্যই আছে। তবুও লাল তো লালই, লালের তার কোনো বিকল্প থাকে না। কালচে মেরুন হতে পারে, কালচে ইয়ে হতে, কিন্তু লাল লালই। লাল একটু লাইট লাল, একটা ডিপ লাল, কিন্তু লাল এক আর লাল লাল, এই লাল দুটো লাল লালই আছে। এই উনিও একজন লড়াকু, আমিও একজন লড়াকু, তাই 2 বোন মাঝে মাঝে তো ঝামেলা একটু রাগারাগি হবেই,
কিন্তু আমি রিয়েলি দিদিভাইকে সত্যি বলছি ভালোবাসি, সন্দীপকে ভালোবাসি। এটাই যে যা ভাববে আমি কোনো মতে কিচ্ছু মনে করব না, বা আমার কোনো রাগ বা অভিমান কিচ্ছু হবে না। আমি সবসময় চাইবো আমাদের সন্দীপ সেফ থাকুক, কারণ এতদিনের লড়াইটা যেন শেষের মাথায় এসে জল না ঢেলে যায়। তবে দিদিভাই কখনোই তোমরা বিশ্বাস রাখো, তোমাদের যে যারা অবিশ্বাস করছো তাদেরকে আমি বিশ্বাস আনার জন্য আমি এই ভিডিওটা করলাম। তোমরা বিশ্বাস রাখো, দিদিভাই হারবার মানুষ না। উনি জেতার জন্যে যতটা দূর যেতে হবে ততটা দূরই উনি চলে যাবে। উনি নিজের টাকা খরচ করে গাড়িতে তেল পুড়ে উনি লোকের কাজ করে আসে। রিয়েলি এটা 100% সত্য কথা। উনি নিজের ট্যাকের টাকা দিয়ে গাড়ির তেল খরচ করে উনি লোকের কাজও করে দিয়ে আসে। তো সেই জায়গায় আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যা হয়ে গেছে হয়ে গেছে, যা রাগারাগি যা ভোলাবলি হয়ে গেছে। সোমা ধরিত্রী প্লিজ তোরা কোনো বাজে ভিডিও নামাস না বোন, লক্ষ্মী বোন আমার, তোরা আমার সোনামনা লক্ষ্মী। তাই তোদেরকে বলবো, আমার যাদের প্রতি অধিকার আছে আমি তাদেরকে বলবো। আমি জোর করে বন্ধ করাতে পারবো না, কিন্তু আমি রিকোয়েস্ট করতে পারবো যে তোরা এমন কোনো ভিডিও নামাস না যেটাই সত্যি অন্য মানুষ কাঁদে। কারণ আমি চাই আমার বোনরা ভালো থাকুক, আমার বোনের পরিবাররা ভালো থাকুক। তা আমরা এখানে ভিডিও করব, লড়াই করব, কিন্তু নিজেরা নিজেরা নয়। যাদেরকে নিয়ে আমাদের লড়াই, সেই লড়াইটা তাদেরকে নিয়ে করব। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আমার কথায় যদি রাগ হয়ে থাকে দু চারটে আমাকে বল। তোরা বলবি আমি ছেলে মেয়ে রেগে গেলে মাকে গালাগালি দেয় না, অনেক ছেলে মেয়ে মাকে গালাগালি দেয়, রাগ করে, ঝগড়া করে, ভাত খায় না, 2-3 দিন কথা বলে না। সেটাই আমি ভাববো যে আমাদের অনেক কিছু হয়েছে, ঠিক আছে, কিন্তু অন্য কাউকে বলিস না, কোনো মায়ের মাতৃত্ব নিয়ে বলিস না, কোনো দুর্বল জায়গা নিয়ে বলিস না। আমি জানি আমি বেশি বলে ফেললাম তোমাদেরকে, কিন্তু আমি চাই সন্দীপও ভালো থাকুক, সন্দীপ সেই আগের জায়গায় ফিরে আসুক, সন্দীপ ভালো ভালো ভিডিও দিক। সন্দীপকে ডোবানোর জন্যে কেউ রেডি আছে, কেউ রেডি আছে। সেই কেউটা কে আমরা সবাই জানি। তাই সে তার চ্যানেল গ্রো করে সন্দীপের চ্যানেল ডুবিয়ে না চলে যায়, সেই দিকেও সন্দীপকে খেয়াল রাখতে হবে। সন্দীপকে বারবার বলবো তুমি আবার পুরনো রূপে পুরনো জায়গায় ফেরত আসো। তোমার সেই পুরনো ভালোবাসার মানুষরা অপেক্ষা করে আছে তোমার জলিনেস, সেই মলিনতা, সেই স্নিগ্ধতা দেখার জন্য। কিন্তু তুমি এখন এই ভুলগুলো কেন করছো আমি জানি না। তাই অবশ্যই হাসি খুশি থাকো, খোশ মেজাজে থাকো, ফ্যামিলি নিয়ে থাকো, কারোর প্ররোচনায় পা দিও না। আবার নতুন করে ভাবো, চোখ খুললাম মানে নতুন করে, নতুন দিনের নতুন সকাল। আমি কোনো মতেই কালকে যেটা করেছি সেটা আমি পাল্টাতে পারবো না, কিন্তু আমি আগামী দিন কি করব সেটা আমি কিন্তু ঠিক করতে পারি। সেটাই আমি চিন্তা করে বলবো যে যেটা হয়ে গেছে, जो बीत गया सो गया, जो होगा उसको देखो। যেটা চলে গেছে চলে গেছে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। কিন্তু যেটা আগামী দিনে হবে আমাদের কৃষাণুর ভবিষ্যতের জন্যে, আমাদের কাকু কাকিমার বৃদ্ধ বয়সের জন্যে, আমাদের সন্দীপের ভবিষ্যতের জন্যে, সেই দিকটা আমরা খেয়াল রাখবো। আর অবশ্যই আলতু ফালতুকেও কখনোই মেনে নেব না। সেটা তোমার পার্সোনাল লাইফে কিভাবে থাকবে, কেমনভাবে থাকবে, সেটা তুমি নিজে ট্রাই করে সেইভাবে রাখো, কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে এটাকে তুলে এনো না। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। আর আমার কথায় সহমত হলে অবশ্যই সহমত। আমার ছোট ছোট বোনদের বলছি, রাগ একদম বাড়িতেও ঝগড়া হয়, কিল খেয়ে কিল হজমও করতে হয়। ভাববে এইটাও আমাদের ইউটিউবটাও একটা পরিবার। অনেক সময় হয় স্বামীর ভাত খাবোই না, প্রতিজ্ঞা করে নিলাম তোমার বাজার আমি খাবো না, আমি ঠাকুরের দিব্যি কেটেছি, সেই দিব্যিকেও কাটাকুটি দিয়ে ওই বরের আনা মাছ মাংস ডিম চাল তেল নুন সবই খেতে হয়। তাই এটা আমাদের পরিবার, অনেক সময় অনেক কিছুকে হজম করে নিতে হয়। আর এটা আমার মনে হয় আমার ছোট ছোট বোনরা বুঝবে যে সীমাদি কোথায় কি করছে, এবং সীমাদি যেটা করছে নিশ্চয়ই কোথাও না কোথাও ঠিক করছে। তা আমি সবসময় বলবো সীমাদির প্রতি ভরসা রাখবে, ভালোবাসা রাখবে, আর ভাববে যে সীমাদি
যেটা করবে নিশ্চয়ই ভালোর জন্য করবে, কোথাও না কোথাও কারোর না কারো কিছু না কিছু প্রকারে মানে ভালো হবেই হবে, সেই জন্য করবে। তার জন্য যদি সীমাদিকে ত্যাগ করতে হয়, কিছু জিনিস সীমাদি ত্যাগও করবে। তোমাদেরকে ত্যাগ করবো না, তোমরা আমার জান, কলিজা, উড়িয়ে বাবা, গুতো রে গুতো, দাঁড়াও টেপির গুতো গুতিতে আসবো রে টেপি, গুতো রে গুতো, সেই গুতো। তবে দিদিভাইয়ের কেসের জন্য কিন্তু একদম মজবুত জোর হ্যাঁ, টুটেগা নেই সালা। চলো টাটা, বাই বাই।